বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ রিপন হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা শাখা, পুলিশ উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। আমি আজকে তোমাদের সামনে একটি অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি আজকে তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। দশম অধ্যায়টি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমি অধ্যায়কে গুরুত্বপূর্ণ কেন বললাম? গুরুত্বপূর্ণ এই কারণে যে এই অধ্যায় থেকে কমপক্ষে 20 নম্বর তোমার অ্যান্সার করতে হবে। এই অধ্যায়ের কোনো বিকল্প প্রশ্ন থাকে না, 2টি প্রশ্ন থাকে, 2টি প্রশ্নের অ্যান্সার করতে হয়। তুমি যদি এখান থেকে কোনো একটা প্রশ্ন বাদ দাও তাহলে তুমি পূর্ণ অ্যান্সার করতে পারবে না। অর্থাৎ 70 নম্বরের মধ্যে যদি তুমি 10 নম্বর অ্যান্সার করতে না পারো তাহলে তোমার 60 নম্বর অ্যান্সার করতে হবে। আবার যদি এখান থেকে 2টা প্রশ্ন 2টাই না পারো তাহলে তোমাকে 50 নম্বর অ্যান্সার করতে হবে। এই জন্য এই অধ্যায়টাকে গুরুত্ব সহকারে করতে হবে। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা শুনবে, এবং যদি মনোযোগ সহকারে ক্লাসটা শোনো তাইলেই তোমরা এটা সহজেই বুঝতে পারবে। আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসে পড়েছো। আমি আজকে এই আর্থিক বিবরণীর প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমি গাণিতিক সমস্যার সমাধানে যাব না, পরবর্তী ক্লাসে আমি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, প্রাথমিক বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আর্থিক বিবরণী কি? অর্থাৎ প্রত্যেক ব্যবসায়ের নির্দিষ্ট সময় শেষে কী করতে হয়, তার আর্থিক অবস্থা জানতে হয়, এবং এই আর্থিক অবস্থাটা জানার জন্য কি আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য তোমার লক্ষ্য, আর্থিক বিবরণী প্রস্তুত করার লক্ষ্য বা উদ্দেশ্য হলো 2টি। লক্ষ্য বা উদ্দেশ্য হলো 2টি। তাহলে আমরা আজকে আলোচনাটা হলো কি আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীর উদ্দেশ্য হলো 2টি। এক হলো তোমার আর্থিক ফলাফল নির্ণয় করা, বছর শেষে ব্যবসায়ে মোট সম্পদ, দায় ও এই 2টি উদ্দেশ্য। আর্থিক বিবরণীর উদ্দেশ্য 2টি, একটা হলো তোমার আর্থিক ফলাফল নির্ণয় করা, আর একটা হলো বছর শেষে ব্যবসায়ের তোমার মোট সম্পদ, মোট দায় এবং মালিকানা সত্ত্ব নির্ণয় করা। এই আর্থিক বিবরণী 5 ভাগে প্রস্তুত করা হয়, 5 রকমে প্রস্তুত করা হয়। এটাও কিন্তু একটা তোমার নৈর্ব্যক্তিক প্রশ্ন। আর্থিক বিবরণীর উদ্দেশ্য কয়টি? আর্থিক বিবরণীর উদ্দেশ্য 2টি। আবার প্রশ্ন আসতে পারে আন্তর্জাতিক হিসাব মান 01, আন্তর্জাতিক হিসাব মান
আন্তর্জাতিক হিসাব মান 01 অনুসারে আর্থিক বিবরণীকে 5 প্রকারে প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণীকে 5 প্রকারে প্রস্তুত করা হয়। 1, বিশদায় বিবরণী। বিশদায় বিবরণী, তাইলে তোমরা খাতায় এগুলো উঠাই নেবে। 1 হলো বিশদায় বিবরণী, মালিকানা। 2 হলো তোমার মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী। মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী। মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী। 3 নম্বর হলো আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। চার নম্বর হলো তোমার নগদ প্রবাহ বিবরণী। 4, নগদ প্রবাহ বিবরণী। 4 নম্বরে নগদ প্রবাহ বিবরণী। আসলে তোমাদের সিলেবাসে 3 পর্যন্ত আছে, আর 4, 5 সেটা তোমাদের সিলেবাসে নেই। তারপরে আমি আলোচনা করতেছি। আর 5 নম্বর হলো আর্থিক বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট। আর্থিক বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট এবং গুরুত্বপূর্ণ হিসাবে নীতিমালা। নীতিমালা, এই গুরুত্বপূর্ণ হিসাবে নীতিমালা বলতে যেমন তোমাদের সমাপনী মজুত পণ্যের মূল্য আছে 2টা, তাইলে যদি ক্রয় মূল্য বাজার মূল্য থাকে তাহলে কোনটা আমরা হিসাবে নেব। এই ধরনের যে বিষয়গুলো সেগুলো নীতি আছে, কিছু নিয়ম নীতি আছে। ওই নীতিগুলোর মধ্যে যেমন যেটা বললাম যে সমাপনী মজুত পণ্যের মূল্য 2টা দেওয়া থাকলে কোনটা অন্তর্ভুক্ত করবো। তো হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার নীতি অনুযায়ী ওই যখন সমাপনী মজুত পণ্যের 2টা মূল্য দেওয়া থাকবে তখন যেটা কম, ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যে মূল্যটা কম সেটাকে অন্তর্ভুক্ত করতে হয়। যাই হোক, আমরা আমাদের আলোচনার বিষয় থাকবে 1, 2, 3। এই 2টা লাগবে না, এই 2টা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। তাইলে আর্থিক 1 হলো বিশদায় বিবরণী, 2 মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী, আর 3 হলো আর্থিক বিবরণী। এই বিষয়গুলো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে। তাহলে প্রথমে আমরা বিশদায় বিবরণী প্রস্তুত নিয়ে আলোচনা করব। বিশদায় বিবরণী প্রস্তুত। বিশদায় বিবরণী প্রস্তুত। তো বিশদায় বিবরণী প্রস্তুতের মধ্যে তোমার 2টা প্রতিষ্ঠান আছে, অর্থাৎ একটা হলো ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান আর একটা হলো সেবা প্রতিষ্ঠান। তো 2 ধরনের প্রতিষ্ঠানের বিশদায় বিবরণী প্রস্তুত করতে হয়। তাহলে সেবা প্রতিষ্ঠানের বিশদায় বিবরণী প্রস্তুত করা অনেক সহজ। সেবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে
সেবামূলক প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে শুধুমাত্র মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যেটা থাকবে সেটাই হবে কি তোমার মোট মুনাফা। মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যেটা থাকবে সেটা হবে মোট মুনাফা। এবার আসি আমরা পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি করতে হবে তোমার প্রথম ধাপে আমরা যখন পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিশদায় বিবরণী করব তখন আমাদেরকে কি করতে হবে, প্রথমে কি করতে হবে নিট বিক্রয় বের করতে হবে। নিট বিক্রয় বের করার পদ্ধতি হলো তোমার বিক্রয় থেকে বিক্রয় ফেরত অথবা আন্তঃফেরত যদি থাকে সেটা বাদ দিতে হবে। তারপর বিক্রয়ের উপর বাট্টা অথবা কারবারি বাট্টা নামে যদি তোমার ডেবিট দিকে র্যামেলের ডেবিট দিকে থাকে সেটাও বাদ দিতে হবে। আর এর পরবর্তীতে হলো তোমার যদি অলিখিত বিক্রয় থাকে, সমন্বয়ে কিছু বিষয় থাকে, যেমন বিক্রয় হয়েছে কিন্তু বিক্রয়টা অন্তর্ভুক্ত হয় না, অলিখিত বিক্রয়, সেটা যোগ করতে হবে। তাহলে নেট বিক্রয় বের করতে হলে কী করতে হবে তোমাকে, বিক্রয়ের সাথে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিতে হবে, বিক্রয়ের উপর বাট্টা বাদ দিতে হবে এবং বিক্রয় অলিখিত বিক্রয় যোগ করতে হবে। যোগ করলে পাওয়া যাবে কি নেট বিক্রয়। এবং এই নেট বিক্রয় থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই তাহলে কি পাওয়া যাবে, তোমার মোট মুনাফা পাওয়া যাবে। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয়, এটা তোমার 2 নম্বরের জ্ঞানমূলক প্রশ্নে আছে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। আমরা বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করব, বিক্রিত পণ্যের ব্যয় বাদ যাবে কোথা থেকে, নিট বিক্রয় থেকে। তো নিট বিক্রয় থেকে যখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব তখনই কি পাওয়া যাবে, তোমার মোট মুনাফা পাওয়া যাবে। তাহলে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেবো, মানে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, প্রথমে আসবে প্রারম্ভিক মজুত মূল্য, একটা ছক থাকবে, বিক্রিত পণ্যের ব্যয়ের একটা ছক থাকবে। তাহলে প্রথমে থাকবে প্রারম্ভিক মজুত মূল্য, প্রারম্ভিক মজুত মূল্য আমরা এখানে টাকা বসিয়ে দিলাম। এরপর আসবে যোগ নিট ক্রয়, তাই নিট ক্রয় বের করতে হলে তোমাকে কি করতে হবে, এই কলামটা দিলাম এই কারণে আমি নিট ক্রয়টা এখানে বের করে নিব, কিন্তু আমি নিট ক্রয়টা এখানে সরাসরি নিয়ে আসলাম। কীভাবে বের করতে হবে এটা আমি বোঝাচ্ছি। ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিতে হবে, ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ যাবে, আমি লিখি বলে দিচ্ছি তোমাদের। প্রারম্ভিক মজুত পণ্য এটার সাথে যোগ হবে নিট ক্রয়, লিখছিলাম ঠিক আছে। নিট ক্রয়টা বের করবো আমরা কিভাবে, প্রথমে হলো ক্রয়ের টাকা বসলো মাইনাস ক্রয় ফেরত, এটা মাইনাস করলাম, মাইনাস ক্রয়ের উপর বাট্টা, এটাও মাইনাস করলাম, মাইনাস পণ্য উত্তোলন, মাইনাস হবে মাইনাস বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ, এটাও মাইনাস হবে। এরপরে যোগ অলিখিত ক্রয়, অলিখিতকে প্লাস করে এই পাশে চলে যাবে। তাহলে নিট ক্রয়টা কীভাবে বের করতে হবে, প্রথমে ক্রয় থেকে ক্রয় ফেরত থাকলে অথবা বই ফেরত থাকলে সেটা বাদ দিতে হবে, বাদ দেওয়ার পর আবার যদি ক্রয়ের উপর বাট্টা থাকে সেটাও বাদ যাবে। তারপর তোমার পণ্য উত্তোলন করা হয়, মালিক কর্তৃক কী করা হয়, ব্যবসা প্রতিষ্ঠান থেকে পণ্য উত্তোলন করে, সেক্ষেত্রে কী করতে হবে, ক্রয়ের পরিমাণ কমে যাবে, যার জন্য ক্রয় থেকে বাদ দিতে হবে। এরপরে আবার অনেক সময় দেখা যায় যে প্রচারের জন্য কী করা হয়, পণ্য বিতরণ করা হয়, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের একটা স্যাম্পল কী করা হয় ভোক্তাদের মধ্যে বিতরণ করা হয়, এটা প্রচারের জন্য।
তাহলে সেটা পণ্য যখন বিতরণ করা হয় তখন কি ক্রয়ের পরিমাণ কমে যায়, যার জন্য পণ্য বিনামূল্যে পণ্য বিতরণটাও কী করতে হবে, মাইনাস করতে হবে। সর্বশেষ তোমার অলিখিত ক্রয় যোগ করার পর যেটা পাওয়া যাবে সেটি হলো কি তোমার নিট ক্রয়। নিট ক্রয় এটার সাথে যোগ করে আমরা এ পাশে নিয়ে আসলাম, এখানে লেখা লাগবে না, নিট ক্রয় আমরা এখানে নিয়ে আসছি। তাহলে এটা এবার কি করবো আমরা, এটার সাথে আসবে কি যোগ আসবে তোমার এরপর আসবে তোমার যোগ প্রত্যক্ষ খরচ। এই প্রত্যক্ষ খরচগুলো এটার সাথে আসবে। যোগ করার পর আমরা যোগফলটা বের করব। এই যোগফল বের করার পর এই যোগফল থেকে যখন আমরা সমাপনী মজুত পণ্য বাদ দিব, যে মূল্যটা পাওয়া যাবে সেটা হলো বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়টাই কি করতে হবে, নিট বিক্রয় থেকে বাদ দিতে হবে। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই কি পাওয়া যাবে, মোট মুনাফা পাওয়া যাবে। এটা হলো দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে আমরা কি করব, মোট মুনাফার সাথে, এটা হলো কি মোট মুনাফা, মোট মুনাফার সাথে আমরা কি করব, যোগ মোট মুনাফা থেকে বিয়োগ করব পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয় বিয়োগ করার পর যেটা থাকবে যেটা হবে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা, এই পরিচালন মুনাফা, এটার নাম হলো পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার সাথে যোগ অন্যান্য আয়, অন্যান্য আয় যোগ করতে হবে। যোগ করার পর মাইনাস অন্যান্য ব্যয়, যোগ করার পর যেটা থাকবে সেটা হবে তোমার নিট মুনাফা। তাহলে আমরা আজকে এই যতটুকু শিখলাম সেটা বাসায় ভালোভাবে চর্চা করব। পরবর্তীতে যখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করব তখন কি এই বিষয়গুলো দরকার পড়বে। তো যা আমি আগামী ক্লাসে তোমাদের এই গাণিতিক সমস্যা নিয়ে, যা সমুদায়ের আর্থিক বিবরণী গাণিতিক সমস্যা নিয়ে হাজির হব। সে পর্যন্ত তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশায় আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।